আজকের গল্প জীবন যুদ্ধ। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি জীবন যুদ্ধ পর্ব 9। হঠাৎ রাজীব রায়ের কেবিনের দরজায় ঠকঠক আওয়াজ হলো। মিস্টার সেন। রাজীব বলে, স্যার আসুন। আপনি কষ্ট করলেন কেন? আমাকে ডাকতে পারতেন। মিস্টার সেন বলে, রাজীব, 2 কোটি টাকার কন্ট্রাক্ট রাজি করালে কী হবে? আমি এখনও স্বপ্ন দেখছি। আচ্ছা রাজীব, তুমি ওদের কোম্পানির এত খবর পেলে কিভাবে? রাজীব বলে, স্যার, ওনাদের সব কথা শুনেছি আর ক্যালকুলেশনটা করে ফেললাম। মিস্টার সেন ফুলের বুকে ও একটা প্যাকেট রাজীবের হাতে তুলে দেয়। আজকের ঘটনার পর মিস্টার সেন ভালো করে বুঝতে পারে এই ছেলে কারোর অধীনে কাজ করার জন্য জন্মায়নি। বাড়ি ফিরে রাজীব অর্পিতাকে সব ঘটনা বলে। অর্পিতা বলে, জানিস রাজীব, তোর বাবাও এই রকমই সব ঘটনা এসে বাড়িতে বলতো। রাতে বিছানায় শুয়ে রাজীবের মনে পড়ে কবিতার কথা। বলতো, রাজীব, তোমাকে অনেক বড় হতে হবে। কবিতার কথা চিন্তা করলেই রাজীবের বুকের ভিতরটা ভারী ভারী লাগে। এখন সকাল সকাল ঘুম থেকে ওঠাটা রাজীবের অভ্যাস হয়ে গেছে। আগে ফুটবল খেলার জন্য ছুটির দিন ছিল, এখন ছুটির দিন বাজার করার দায়িত্ব। আজ ছুটির দিনে রাজীব আর শরৎ মাঠের পাশ দিয়ে বাজারে যাচ্ছিল। মাঠে সবাই খেলছে। রাজীবের মনটা খেলার জন্য টানছিল। মাঠের বাইরে বল আসতে রাজীব এক শটে মাঠে পাঠিয়ে দেয়। রাজীবের বন্ধুরা বলে, রাজীব, খেলবি আয়, জার্সি পরে মাঠে খেলতে নেমে যা। শরৎ বলে, ছোটদা, তুমি খেলো, আমি বাজারে যাচ্ছি। শরৎ রাজীবের খেলা দেখতে ভালোবাসে, তাই বলে, আমি তাড়াতাড়ি বাজারটা করে আনছি, আমিও খেলা দেখব। রাজীব আর শরৎ একসাথে বাজার নিয়ে ঘরে ঢোকে। অর্পিতা বলে, কিরে, এত দেরি? সকালে টিফিন দুপুরে খাবি? নিশ্চয়ই রাজীব খেলছিল আর তুই খেলা দেখছিলিস। যা, তোরা হাত ধুই আয়, লুচিগুলো ভেজে দিচ্ছি। অর্পিতা চা খেতে খেতে রাজীবকে বলে, পরশুদিন কবিতার বিয়ে, আমি আর শরৎকে নিয়ে ওদের বাড়ি যাব। কবিতার প্রাপ্য সোনার জিনিসগুলো দিয়ে আসতে। রাজীব বলে, মা, তুমি যেটা ভালো বোঝো সেটা করো। রাজীব অর্পিতাকে বলে, আমি যে পরশুদিন কোম্পানির কাজে বাইরে যাব, সেটা কি মনে আছে? অর্পিতা বলে, হ্যাঁ রে বাবা, মনে আছে। রাজীব অর্পিতাকে বলে, মা, আমি বলি কি, তুমি আর শরৎদা আমাদের সঙ্গে চলো। আমার কাজ মিটে গেলে তোমাদের জগন্নাথ দর্শন করাতে পুরী থেকে ঘুরিয়ে আনবো, তোমাদের মনটা ভালো লাগবে। অর্পিতা বলে, তাই চল রাজীব, একবার মহাপ্রভুর দর্শন করে আসি। শরৎ খুশিতে লাফাতে থাকে, মুখে বলে, ধাই কিরিকিরি, ধাই কিরিকিরি, ধাই কিরিকিরি। তাহলে কালকের মধ্যে কাপড় জামা গুছিয়ে নিতে হবে, পরশুদিন রাত 8টায় ট্রেন। আজ সকাল সকাল রাজীব কোম্পানিতে পৌঁছে যায়। আজই রাতের ট্রেন ঝাড়শুকড়া যাওয়ার জন্য তৈরি হতে হবে। মিস্টার সেনের চেম্বারে রাজীবের ডাক পড়ে। মিস্টার সেন রাজীবের হাতে একটা ফাইল, টাকা ভরা একটা খাম দেয়। মিস্টার সেন বলে, ওখানে পৌঁছে একটা ফোন করবে, কোম্পানির গাড়ি তোমাকে নিয়ে হোটেল পৌঁছে দেবে। এখন বাড়ি গিয়ে লাগেজ প্যাক করে নাও। রাজীব বলে, স্যার, আমার সঙ্গে মাকে নিয়ে যাব, এখানে একা চিন্তা করবে? মিস্টার সেন বলে, বেশ তো, ভালো কথা। এদিকে আজ কবিতার বিয়ে, তাই অর্পিতা শরৎকে নিয়ে বেলার দিকে কবিতাদের বাড়ি পৌঁছায়। কবিতা অর্পিতাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, বলে, মাসিমণি, এই বিয়েতে আমার কোনো মত নেই। মা বলেছে এই বিয়ে না করলে মৃত্যুর লাশ দেখবি। অর্পিতা কবিতাকে বলে, মারে, তোর কোনো দোষ আমি দেব না, আমাদের কপালের এটাই হয়তো ছিল, তাই
এটা মেনে নিতে হবে। অর্পিতা একটা একটা করে সোনার জিনিস বার করে কবিতাকে সাজায়। কবিতা বলে, মাসিমণি এত সোনা দিচ্ছ কেন? অর্পিতা বলে, তোর জন্য এগুলো তৈরি করা ছিল, এগুলো তোর অধিকার। আজ মা ছেলের উভয়ের মনটা খারাপ ছিল, কেউই প্রকাশ করছে না। সন্ধ্যায় যথারীতি সবাই হাওড়া স্টেশনে পৌঁছে যায়। শরৎ রাজীবকে বলে, ছোটদা আমাদের দেরি হয়ে গেছে, ট্রেন চলে যায়নি তো? রাজীব বলে, অনেক আগেই আমরা এসেছি, কোনো চিন্তা নেই। ঠান্ডাটা ভালোই পড়েছে, ট্রেন অনেকক্ষণ হলো চলছে। রাতে খাবার ব্যবস্থা শরৎ বাড়ি থেকে এনেছে, লুচি, আলুর দম, মিষ্টি। খাওয়ার পাট প্রায় শেষ হয়ে অর্পিতা শুতে যায়। শরৎও ঘুমাচ্ছে। রাজীব ভাবে, রাতে একটু গরম কফি হলে ভালো হতো। কফিরও ঠিক জোগাড় হয়ে যায়। কফির কাপে চুমুক দিতে দিতে রাজীব চলন্ত ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। একটা স্টেশন এসেছে, দুই একজন যাত্রী ট্রেনে উঠল। স্টেশনটা জনশূন্য, আশপাশে কাউকে দেখা যাচ্ছে না। একটু পরে ট্রেনটা ছুটতে শুরু করলো। কবিতার কথা মনে পড়ে, খুব ভালো কফি বানায়। আজ তো কবিতার বিয়ে, বিয়ে বাড়িতে এতক্ষণ হয়তো বিয়ে হয়ে গেছে, লোকজন খেতে ব্যস্ত। বিয়ের পর কবিতা শ্রীমান অঞ্জনের সঙ্গে বিদেশে চলে যাবে। রাজীব মনে মনে ভাবে, আচ্ছা এই বিয়েটা কি আটকানো যেত না? না না, আমার একটা কিছু করার দরকার ছিল। তাহলে আমি কি ভুল করলাম? না না, কবিতা মা বাবার অমতে কোনোদিনই কিছু করেনি, আজও হয়তো বলতে পারেনি। শুয়ে শুয়ে রাজীবের মাথায় এইসব চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে। না, একবার কবিতার সঙ্গে দেখা করা উচিত ছিল। হায় রে, এ কি ভুল করলাম। রাজীব ভাবে, আচ্ছা আমি নিজের দোষ দিচ্ছি, কিন্তু কবিতা তো জানে আমার মাথায় এসব বুদ্ধি কম। কবিতা নিজে একবার দেখা করলে কি হতো? কেন, সেই দিন আমাকে বলল, রাজীববাবু তোমার বুদ্ধি শুধুমাত্র ব্যবসার ব্যাপারে আর ফুটবলে কোন পজিশনে গোল দেব, এছাড়া তুমি বোকা। রাতে কখন যে চোখ দুটো বন্ধ হয়ে যায় তা ঈশ্বরই জানে। সকালে মিষ্টি রোদ এসে রাজীবের চোখে পড়ে, তখনই রাজীবের ঘুম ভাঙে। হোটেলে এসে স্নান করে রাজীব তৈরি হয়ে নেয়। অর্পিতাকে বলে, মা তোমাদের বাইরে বেরানোর কোনো প্রয়োজন নেই, হোটেলে দুপুরে খাবার দেবে। শরৎকে বলে, এখানকার ভাষা অন্যরকম, তুমি বুঝতে পারবে না। কোম্পানির গাড়ি হোটেলে নিচে দাঁড়িয়ে, গাড়ি করে রাজীব কোম্পানিতে পৌঁছায়। রাজীব মিস্টার সেনকে জানায় সে কোম্পানিতে পৌঁছে গেছে, কাজ শুরু করবে। রাজীব মেশিন শপে দেখে মেশিনগুলো আস্তে আস্তে ঘুরছে, একটা কিছু সমস্যা আছে। কোম্পানির মালিক বলে, মিস্টার রাজীব রায়, আপনি আমার মেশিনগুলো চালু করে দিন, পেমেন্ট বাকি যা আছে আমি করে দেব। রাজীব বলে, এই মেশিনগুলো সেটিং কে করেছে তাকে ডাকুন। পিছন থেকে একজন বলল, স্যার আমি রজত রক্ষিত। নমস্কার। রাজীব বলে, নমস্কার, আমি রাজীব রায়। কিন্তু রক্ষিতবাবু, আপনাকে মেশিনটা একবার খুলতে হবে, আমি সেটিং দেখব। মেশিন খুলতেই রাজীব বুঝতে পারে সমস্যাটা কোথায়, সেটিংয়ের গন্ডগোল। রাজীব ও রক্ষিতবাবু দুজনে প্রায় ঘন্টা চারেক পর মেশিন চালু করে। রাজীব প্রোডাকশন চালু করার জন্য বলে। কোম্পানির মালিক দেখে খুশি হয়, নিজে রাজীবকে চেম্বারে নিয়ে যায়। 2 ঘন্টা পর রক্ষিতবাবু নিজে মালিকের চেম্বারে ঢোকে, বলে, স্যার প্রোডাকশন ঠিক আছে। কোম্পানির মালিক বলে, রাজীববাবু আমার সঙ্গে লাঞ্চে চলুন। রাজীব বলে, স্যার আমাদের সঙ্গে রক্ষিতবাবুকে নিয়ে যেতে চাই। মালিক বলে, বেশ তো, তাই চলুন। বড় একটা হোটেলে দুপুরের খাবার শেষ করে রাজীব একটা খামে 1000 টাকা ভরে রক্ষিতবাবুর হাতে দেয়, বলে, এটা আমার তরফ থেকে উপহার,
কারণ একটা মেশিন 4 ঘন্টায় সেটিং করা সম্ভব না। কিন্তু আমি আপনাকে দেখে অবাক। আমাদের কোম্পানিতে এত ভালো মিস্ত্রি আছে, আপনি হলেন সবার টপ মিস্ত্রি। কোম্পানির মালিক জানতই না রক্ষিতবাবুর এত বড় গুণের লোক। আজ রাজীবের জন্য জানতে পারে। সব মেশিনের সমস্যার সমাধান করতে রাজীব ও রক্ষিতবাবুর প্রায় 5 দিন লেগে যায়। আজ দুপুরে সব কাজ শেষ করে রাজীব মালিকের চেম্বারে যায়। বাকি টাকা ব্যাংক ড্রাফট রাজীব হাতে দিয়ে দেয়। লাঞ্চের কথা বললে রাজীব বলে, না স্যার, মা প্রায় 5 দিন হোটেলে আছে। আজ সবাই একসাথে লাঞ্চ করব, কথা দিয়েছি। রাজীব চেম্বার থেকে বেরিয়ে দেখে রক্ষিতবাবু দাঁড়িয়ে আছে, হাতে একটা ফুলের তোড়া। এগিয়ে এসে রাজীবের হাতে দেয়। রাজীব বলে, থ্যাংক ইউ রক্ষিতবাবু। রক্ষিতবাবু রাজীবের কাছে একটা ভিজিটিং কার্ড চায়। বলে, কলকাতায় নৈহাটিতে আমাদের পৈতৃক বাড়ি আছে, বাড়ি গেলে আপনার সঙ্গে দেখা করব। রাজীব বলে, রক্ষিতবাবু, এই এলাকায় আপনি কতদিন আছেন? রক্ষিতবাবু বলে, তা 10 বছর হবে স্যার। রাজীব বলে, সকালে গাড়ি করে আসার সময় দেখি রাস্তার দুধারে অনেকগুলো ছোট বড় কোম্পানি আছে। এর মধ্যে আয়রন, অ্যালুমিনিয়ামের কোম্পানির সঙ্গে আপনার কোনো পরিচয় আছে? রক্ষিতবাবু বলে, হ্যাঁ স্যার, ওদের মেশিন বিগড়ে গেলে আমি গিয়ে ঠিক করি, তাই কোম্পানির ম্যানেজারের সঙ্গে খাতির আছে। রাজীব বলে, রক্ষিতবাবু, এই কোম্পানিগুলোতে আমি যেতে চাই, কি ধরনের কাজ হয় দেখতে। তাহলে কালকে যাওয়া সম্ভব হবে? রক্ষিতবাবু বলে, কালকে আমার ছুটি। নমস্কার, আমার গল্প কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন। এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ।